রফিকুল ইসলাম মাদানী, শিশু বক্তা। সে কি করেছে? যে বউটি আছে সেই বউটির বাচ্চা হয়েছে 3 দিন হলো। তৃতীয় দিনের মাথায়, বাচ্চা হবার তৃতীয় দিনের মাথায় সে দ্বিতীয় বিয়ে করল। তার যুক্তি, অনেকেই তো বউ রেখে তার আরও অধিকতর খায়েশ মেটানোর জন্য পার্কে যায়, হোটেলে যায়, বাংলো বাড়িতে যায়, সি বিচে যায়, বিদেশেও যায়, রিসোর্টেও যায়। সুতরাং আমি সে সমস্ত করতে চাচ্ছি না, ফলে আমি বৈধ উপায়ে দ্বিতীয় বিয়ে করলাম। মনে আছে মামুনুল হক, আল্লামা মামুনুল হক, তিনি হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দিয়ে, মোদির বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দিয়ে বিরাট হইচই ফেলে দিলেন। পুরো বাংলাদেশের মানুষ তার সেই জ্বালাময়ী ভাষণ শুনল এবং তা নিয়ে টক শো গরম হচ্ছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানুষ তাকে বাহবা দিচ্ছিল যে বাঘের বাচ্চা আল্লামা মামুনুল হক। কিন্তু এই বাঘের বাচ্চা একেবারে জমজমাট করে দিয়ে, এই জমজমাট করার কারণে তার যে শক্তি ক্ষয় হয়েছে, তার যে শ্রম গেছে, মেধা গেছে, সেটাতে রিফ্রেশমেন্ট আনার জন্য তিনি চলে গেলেন নারায়ণগঞ্জে এক রিসোর্টে, নিজের বউ, যেটা আসল স্ত্রী, তা রেখে অন্য আরেকজনকে নিয়ে। তিনি বলেছেন ওইটাও তার বউ। যাই হোক, ওইটাও তার বউ হতে পারে, হলেই কি এই রাজনৈতিক অঙ্গনে এইরকম একটি তোলপাড় বক্তৃতা দিয়ে সারা বাংলাদেশের মানুষ যখন তার বক্তৃতাকে ঘিরে নানা মন্তব্য, নানা উচ্ছ্বাস, নানা প্রশংসা, নানাভাবেই তাদের আবেগের কথা জানাচ্ছেন, তাদের সমর্থনের কথা জানাচ্ছেন, তাদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছেন, তাদের রায় দিচ্ছেন, আবার বিপরীতে যারা আছে তাদের মাধ্যমে টক শো গরম হচ্ছে, একটা তোলপাড় অবস্থা। তখন হাসিনার সরকার ক্ষমতায়, বোঝাই যায় যে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, মোদির বিরুদ্ধে কথা বলেছে। সেই অবস্থায় তাকে কে বলেছে যে যেদিন বক্তৃতা দিয়েছে সেই সন্ধ্যাতেই, সেই রাতেই তাকে যেতে হবে রিসোর্টে? এতই শ্রম তার হয়ে গেল, এতই ঘাম ছুটে গেল, এতই মেধার খরচ হলো যে এখন রিফ্রেশমেন্টের জন্য আরেকটা বউকে, অথচ সেখানে এন্ট্রিতে নাম লিখেছে প্রথম স্ত্রীর বা আসল স্ত্রীর, এত ফুর্তি করার জন্য চলে যেতে হলো রিসোর্টে। পরে সরকারি লোকেরা এসে, প্রশাসন এসে ধরে কি নাস্তানাবুদ অবস্থা। সেই মামুনুল হক তো ছাড়া পেল এই বিপ্লবের সময়, বিপ্লব পরবর্তী সময়ে। তো হুজুরেরা, মানে সবাইকে বলছি না, যারা এই মামুনুল হক, এই রফিকুল ইসলাম মাদানী, এই মাদানীও তো হাসিনার বিরুদ্ধে কি সোচ্চার তার কণ্ঠস্বর, ভারতের বিরুদ্ধে কি তীব্র তার ঘৃণা এবং কি তার জোশ কণ্ঠে, যে সব কিছু উদ্ধার করে মানুষকে নীতি নৈতিকতার পথে আনছে, এখনই আনছে, বাংলাদেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করছে। সেই লোক এখন তার স্ত্রী 3 দিন হয়, বাচ্চা এসেছে, বলা যায় যে এখন তো সে শারীরিকভাবে ফিট না। এই অবস্থায় তার ব্যক্তিগত চেতনা
একেবারে জেগে উঠল তীব্রভাবে যে এটার সংযত করা যাচ্ছে না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অবিশ্বাস্য কিন্তু। এবং তিনি ওই উদাহরণ দিলেন যে অনেকেই তো বিপথগামী হয়, অন্যায়ভাবে অবৈধভাবে তার এই কামচরিতার্থ করে। আমি তো সেটা করলাম না, তুমি করলে না। তুমি তো একজন ওয়াইজ, নাম করা একজন বক্তা, আলেম মানুষ। তোমার সাথে কি আরেকজন সাধারণ মানুষের এই যে কামচরিতার্থ করার বিষয়টি, সেটার তুলনা করা চলে? সাধারণ মানুষ তো সাধারণ, তোমার স্তর তো উপরে, তাহলে তোমার নিয়ন্ত্রণ ক্ষমতাও উপরে থাকবে, তোমার চিন্তা চেতনার গভীরতা আরও ইসলামী হবে, কোরআন সুন্নাহ মোতাবেক হবে। তুমি বৈধতার কথা বলে আবার অবৈধ বিষয়গুলোর প্রতি নিজের দুর্বলতা আছে বা থাকতে পারে, সে কথা জানাচ্ছ। এমনিতেই নেত্রকোনার ওই যে হুজুরের মাধ্যমে ধর্ষণ হলো বলা হচ্ছে আর কি, এবং 11 বছর বয়সী সেই শিশুটি অন্তঃসত্ত্বা হয়েছে, সেটা নিয়ে তোলপাড় অবস্থা। এছাড়া নানা জায়গায় বলাৎকার, মাদ্রাসা শিক্ষকদের এই ছোট ছোট বোরকা পরা, যারা হেফ করছে, যারা মাদ্রাসা আবাসিক থাকছে, তাদের সাথে ধর্ষণ, অনৈতিক আচরণ করছে, এমনটা ধরা পড়ছে। এইরকম একটি অবস্থায় যখন ইসলামের জন্য, ইসলামের শুদ্ধতার জন্য কথা বলা উচিত, এবং এই যে মাদ্রাসাগুলোতে নারী কেন্দ্রিক অনৈতিকতার সমস্যা হুজুরদের মাধ্যমে, যেখানে এই নেত্রকোনার হুজুরটি আসলেই দোষী কিনা সেটা প্রমাণের জন্য চেষ্টা করা, দোষী হলে শাস্তি হবে এবং তার একটা ব্যাখ্যা থাকবে যে এই হুজুরটি বিপথগামী হতে পারে, শয়তান তো হুজুরের মধ্যেও প্রবেশ করে। সুতরাং এই হুজুরটি প্রবলেম্যাটিক, পুরো মাদ্রাসা ব্যবস্থা প্রবলেম্যাটিক না। এই যে বিষয়টা বোঝানোর একটি ব্যাপার আছে, একটা চ্যালেঞ্জ কিন্তু চলছে এই সময়ে। নারী কেন্দ্রিক আরেকটি ঘটনা, দ্বিতীয় বিয়ে করলাম আমি আমার রিপুকে কন্ট্রোল করার জন্য, আমি অন্যদের মতো হোটেলে যেয়ে বা রিসোর্টে যেয়ে নারীর সাথে অবৈধ সম্ভব করলাম না, এই কথা বলে একজন আলেম কখনো দ্বিতীয় বিয়ে করতে পারে? আর যদি দ্বিতীয় বিয়ে করতেই হয়, সেটা তো সেই শুধু জানবে। এখানে তো ফলাও করে সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে সেটা জানানোর কিছু ছিল না। তার মানে কি তার উদ্দেশ্যটি ভালো না? তিনি কি বোঝাতে চান? তিনি কি বোঝাতে চান যে আমরা সবাই দ্বিতীয় বিয়ে করা শুরু করি, আমার প্রথম স্ত্রীকে আমি ঠিকঠাক মতো ভরণ পোষণ দিতে পারছি কিনা, তার অধিকার আদায় করতে পারছি কিনা, তার প্রতি যে দায় দায়িত্ব আছে সেটা নিপুণভাবে আমি পালন করতে পারছি কিনা, এগুলোর নিশ্চয়তা নেই, এগুলোর কোনো কমপ্লায়েন্স নেই, আমি আরেকটা বিয়ে করে ফেললাম। আমার রিপুর তাড়না এতই বেড়ে গেল যে আমি এখন সাধারণ মানুষের সাথে তুলনা করছি আর বলছি ওই রিপুর প্রোটেকশনের জন্য আমি বৈধ উপায়ে দ্বিতীয় বিয়ে করলাম। এই যে অবস্থা, এই অবস্থার জন্য আসলে এই গুটি কতেক হুজুরেরা দায়ী, বা এই ওলামায়ে কেরাম দায়ী, গুটি কতেক, যারা পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। যেখানে বামপন্থীরা, ওই খ্রিস্টান, ওই বুদ্ধিস্ট, ওই হিন্দুইজম, তারা চাচ্ছে যে ইসলামটাকে কিভাবে নারীর প্রতি দুর্বল, ধর্ষণ প্রবণ, বলাৎকার প্রবণ এবং পুরোটাই হচ্ছে কাম রিলেটেড বিষয়ের মধ্যে এরা সবসময় বোধ হয়ে থাকে, এই বিষয়টা প্রমাণের জন্য তারা ব্যস্ত হয়ে আছে। সেই রকম একটি মুহূর্তে তাকে আবার ঘোষণা দিয়ে দ্বিতীয় বিয়ে করতে হবে এবং সেখানে ব্যাখ্যা করতে হবে যে আমার ইজ্জত বাঁচাতে, আমার ইজ্জতকে কন্ট্রোল করতে আমি খারাপ উপায়ে গেলাম না, বৈধ উপায়ে গেলাম। মানে তিনি এটা বলে একেবারে পুরো জাতি, পুরো একেবারে ইসলামী সমাজ, পুরো ইসলাম ধর্মটাকে উদ্ধার করে ফেললেন। যেখানে বারবার বলা হচ্ছে যে ইসলাম হচ্ছে কামুক ধর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই যে ইহুদিরা, খ্রিস্টান, বুদ্ধিস্ট, হিন্দুরা নানা কথা বলে যে তিনি একাধিক বিয়ে করেছেন, শুধু কাম ছাড়া তার মধ্যে আর কিছু ছিল না। কোথায় এটার জন্য আমাদের সত্যিকার ব্যাখ্যাটা জানানো উচিত সবাইকে, অন্যান্য ধর্মের মানুষদেরকেও জানানো উচিত। সেক্ষেত্রে আমরা এক একটা দৃষ্টান্ত হব, তা না হয়ে ওই কামের কথা বলেই আমি একাধিক বিয়ে করলাম, এটা তো হতে পারে না। আর যদি করেও থাকে সেটাও কি সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে? মানে প্রচার করার কারণ কি? তার খুব সেক্স বেশি বা তার পারঙ্গমতা বেশি,
তার অস্ত্রের শক্তি বেশি। জঘন্যতা, এটা জাস্ট জঘন্যতা হয়েছে। আপনি বৈধ উপায়ে জঘন্য কাজ করছেন, যেখানে এই সময়ে ওই যিনি সন্তান জন্ম দিলেন তার পাশে থাকা জরুরি, তার প্রতি মানসিক সহায়তা করা, শারীরিক সহায়তা করা, আর্থিক সহায়তা করা, বিশেষ করে মানসিকভাবে এই মুহূর্তে ওই নারীটির কাছে তার থাকা দরকার ছিল স্বামী হিসেবে। এবং নতুন একটি সন্তান এসেছে, কত চমৎকার একটি আবহ, একটা পরিবেশ সেখানে বিরাজ করছে, কত স্বপ্ন, কত আশা সেই তার কন্যা সন্তানটিকে নিয়ে, নবজাতককে নিয়ে একটা মধুর একটা সিচুয়েশন, একটা সময় কাটবে তার। আর 3 দিনের মাথায় তার একেবারে সব কিছু মাথায় উঠে গেল যে তিনি আর পারছেন না। এরকম একটা শিশু সাইজের বক্তা, একেবারে সাইজ করা দরকার, সাইজ করা দরকার, আর কিছু বললাম না।